আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আমরা এখন যাচ্ছি উত্তরা গণভবন। তো সামনেই দেখতে পাচ্ছেন কিন্তু উত্তরা গণভবনের গেট দেখা যাচ্ছে। তো চলুন আমরা যাই উত্তরা গণভবনের ভিতরে। উত্তরা গণভবন কিন্তু নাটোরে অবস্থিত। তো আমরা কিন্তু চলে আসছি সদর দরজায়। তো চলুন ভিতরের দিকে যাই। তো আগে আমরা দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনের কিছু ইতিহাস জেনে আসি। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়রাম রায় নাটোর রাজ্যর রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় ১৬৮০ থেকে ১৭৬০ ১৭৩৪ সালে প্রায় ৪৩ একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়ের আমলে ১৮৯৭ সালের ১০ জুন নাটোরের ডোমপাড়া মাঠে ৩ দিনব্যাপী বঙ্গীয় প্রদার্শনিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে সেই দিন ১৮৯৭ সালের ১২ জুন ১৮ মিনিট ব্যাপী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবনসহ ছোট বড় মোট ১২টি ভবন নির্মাণ করেন। তিনি ১৮৯৭ থেকে ১৯০৮ সাল পর্যন্ত ১১ বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকার আর দেশি মিস্ত্রির সহায়তায় ৪১ একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তো আমরা এখন জানলাম দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন সম্পর্কে কিছু ইতিহাস। সকল তথ্য অনলাইন থেকে নেওয়া হয়েছে, এজন্য ভুল ত্রুটি থাকতে পারে। আবার পড়ে বলতে গেলেও অনেক সময় ভুল হয়, এজন্য দয়া করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাইস, এই পাশে কিন্তু দেখতেছি অনেক পশু পাখি আছে। একটুক্ষণ আগে চিত্রা হরিণ দেখলেন। তো চলুন এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। সামনেও কিছু ঘর টাইপের আছে, এখানেও হয়তো পশু পাখি আছে। চলুন আপনাদেরকে দেখাই এবং আমিও দেখি। তো আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো চলুন যাই, কি কি পশু পাখি আছে। তো এই খাঁচাটাই কিন্তু ময়ূর আছে, তো ভালোই। এর পরের খাঁচায় কি আছে চলুন দেখি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তো এই খাঁচায় কিন্তু ঘুঘু আছে। ঘুঘুর পরের খাঁচায় কিন্তু কবুতর আছে। আর শেষের খাঁচায় গিনিপিগ। গিনিপিগগুলো কিন্তু ভালোই, এখানে কিন্তু লেখা আছে গিনিপিগ আর কি, এই যে দেখতে পাচ্ছেন গিনিপিগ। তো চলুন এবার একটু ওই পাশে যাই। এই খাঁচাটায় কি আছে? এখানে একটা বানর আছে দেখতে পাচ্ছেন, ওখানে শুয়ে আছে একটা বানর। ওকে, এবার চলুন পরেরটায় যাই। এখানে কিন্তু অনেকগুলো খরগোশ আছে। তো ভালোই, টুকটাক পশু পাখি কিন্তু আছে, বানর আর হলো খরগোশ। তো আমরা কিন্তু স্কিপ করে এই পাশে চলে এসেছি। তো চলুন এবার নামকরণ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। নামকরণ: ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। ১৯৫০ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্ত আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়া রাজপ্রাসাদটির রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানে দীঘাপতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে ১৯৬৭ সালের
24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের পরিচিত মর্যাদা লাভ করে। তো যাই হোক, আগের মতো এবারেরও সকল তথ্য অনলাইন থেকে নেওয়া হয়েছে, এজন্য ভুল ত্রুটি থাকতে পারে, আর পড়ে বলতে গেলে ভুল হতে পারে, এজন্য দয়া করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিন্তু একটা হেলিপ্যাড আছে সামনে, দেখতে পাচ্ছেন তো, ভালোই সাজানো গোছানো, অনেকটাই সুন্দরী জায়গাটা। আপনারাও চাইলে যারা নাটোরে আসবেন আপনাদের পরিবারকে নিয়ে চলে আসতে পারেন উত্তরা গণভবনে। তো যাই হোক, এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেলটা যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তবে ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। তো গুড বাই গাইস।